ছারপোকা তেলাপোকা বলেছেন, অমিত শাহ মর্যাদাহানিকর মন্তব্য করেছেন, ঝুলায় পিটাপিটিটা। বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না, ঘাটাবেন না। আমি ইন্ডিয়াকে জাস্ট সাবধান করে দিতে চাই। আমি আপনাদের প্রতিবেশী ছোট্ট একটা দেশ বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে সাবধান করে দিতে চাই যে আপনারা কেমন ওয়ার্ড আমাদের সাথে ব্যবহার করবেন, কিভাবে আমাদের সাথে ব্যবহার করবেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব অমিত শাহ একটা ভয়ঙ্কর আপত্তিকর মন্তব্য আবার করেছেন। আবার বলছি কারণ উনি অত্যন্ত আপত্তিকর মন্তব্য মাঝে মাঝেই করেন। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয়দের সম্পর্কে করেন, ভারতীয় মুসলমানদের সম্পর্কে করেন, কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কেও নিয়মিত বিরতিতে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বলেছিল, বাংলাদেশ নিয়ে এমন একটা মন্তব্য করেছে যেটা কিন্তু মুহূর্তেই বাংলাদেশের মানুষের রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেছিল যে বাংলাদেশের যে কোনো মানুষ ভারতে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ওপর থেকে পা দিয়ে মাথা নিচ দিকে ঝুলিয়ে পেটানো হবে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় তার এই অবাঞ্ছিত একটা বক্তব্য, যে বক্তব্যটা ইফেক্ট পড়েছে বাংলাদেশের জনগণের হৃদয়ে। অবশেষে সেই বক্তব্যের কড়া জবাব দিয়েছে, বলতে পারেন যে বাস দিয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত হয়তো এখন আপনারা জানবেন। ভিডিওর শুরুতেই কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন। একজন বিশ্লেষক ব্যারিস্টার ফুয়াদ এবং জাহিদুর রহমান এবং বোরহান, এই মূলত তিনজনের বিশেষ কিছু শান্তশিষ্টভাবে ভারতের অমিত শাহকে মনে করেন যে তার ধুতির নিচ দিয়ে বাঁশ গুঁজে দেওয়া, এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়াই, আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি। দাঁড়ান, সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখে আসি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব অমিত শাহ একটা ভয়ঙ্কর আপত্তিকর মন্তব্য আবার করেছেন। আবার বলছি কারণ উনি অত্যন্ত আপত্তিকর মন্তব্য মাঝে মাঝেই করেন। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয়দের সম্পর্কে করেন, ভারতীয় মুসলমানদের সম্পর্কে করেন, কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কেও নিয়মিত বিরতিতে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। উনি গতকালও করেছেন, এর আগেও করেছিলেন, সেটাই আসবো। গতকাল তিনি কি বলেছেন একটু দেখতে চাই। উনি বলছেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। তিনি বিজেপি নেতারা বলছিল যে সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে, তারা ক্রমেই বাড়ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা তারা বলছেন। এই অভিযোগের পুনরাবৃত্তি তিনি করেছেন। তিনি বলেন যে এখানে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে, আদিবাসীর সংখ্যা 44% থেকে নেমে 28% নেমে আসছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোট ব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীর কল্যাণে নিযুক্ত হয়েছে। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য ঝাড়খণ্ড হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। তিনি আদালতকে ধন্যবাদ জানাতে চান। এই তদন্তের জন্য কেন্দ্র শিগগিরই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে। বাংলাদেশে অনুপ্রবেশকারী, আমরা সিরিয়াস আলোচনা যাওয়ার আগে ফেসবুকের একটা ফানের কথা মনে পড়লো, খুব ইন্টারেস্টিং। আমরা ইদানিং তো সবকিছু নিয়ে খুব দুর্দান্ত সব ট্রোল করি। শেখ হাসিনার কথা বলছেন যে উনি তো অনুপ্রবেশ করেছে, তো ওনাকে উল্টো ঝুলিয়ে সোজা, বা আওয়ামী লীগের আরো বহু লোকজন আছে যারা শামীম ওসমানকে ভারতে দেখা গেছে, আর অনেকেই আছে আমরা নিশ্চিতভাবে জানতে পারি, তাদেরকে আগে সোজা করা হোক, এসব কথাবার্তা লোকজন বলছেন। জোকস অ্যাপার্ট, নির্বাচনী সভা ছিল এটা, পলিটিক্যাল রেটরিক থাকে বিভিন্ন নির্বাচনী সভায় ভোট ব্যাংক আকর্ষণ করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি সব কথা বলতে পারেন? সব কথা বলা যায়? হেট স্পিচ বলে একটা কথা প্রচলিত আছে, এখন হেট স্পিচকে ক্রাইম হিসাবে দেখা হয়। অবশ্য জানাব অমিত শাহকে দোষ দিয়ে লাভ কি? গত নির্বাচনী ক্যাম্পেইনে অসংখ্য হেট স্পিচ দিয়েছেন তারই গুরু নরেন্দ্র মোদী। এই দুজন তো মোদী বললে শাহ আসেন, শাহ বললে মোদী আসেন, আমরা জানি। তাদের এইরকমই অসাধারণ মণিকাঞ্চন জোর আমরা বলি না, সেরকম। সো সেটা তিনি করেছেন, এখন অমিত শাহ করছেন। এর আগে অমিত শাহ, আমাদের মনে থাকার কথা, বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন এবং একই রকম ঘৃণা সূচক বক্তব্য এখন উল্টো করে সোজা করা। বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতে কি অনেক আছে? উত্তর হচ্ছে না, ভারতে এত মানুষ যাওয়ার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশের অবস্থা হাসিনার লুটপাটের পরও এত খারাপ, ভারতের বহু জায়গার তুলনায় এত খারাপ হয়ে পড়েনি। আমাদের মানুষের মধ্যে সংকট ছিল, মানুষ তার সংকটটা তার মতো করে, আমাদের মূল জায়গাটা কি ছিল? মূল জায়গা হচ্ছে আমাদের যে অনেক দূরে এগিয়ে যেতে পারতাম অর্থনৈতিক উন্নতির দিক থেকে, মাথাপিছু আয়ের দিক থেকে, আমাদের সিচুয়েশনের দিক থেকে আমরা অনেকটুকু উন্নতি করে ফেলতে পারতাম, আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। সেটা ধ্বংস হয়েছে শেখ হাসিনার এবং তার অলিগারদের লুটপাটের কারণে। কিন্তু ভারতেরও উন্নতি এত না যে আমাদের এখান থেকে দলে দলে লোক গিয়ে ভারতে বিভিন্ন জায়গায়, এর আগে আসামে হয়েছিল আমরা জানি, এবং আসামে যে তারা তাদের নাগরিকদের রেজিস্ট্রি করেছিল, ওখানে করতে গিয়ে দেখা গেছে শেষ পর্যন্ত আসলে তাদের তথাকথিত অনুপ্রবেশকারী তেমন কিছুই ছিল না।
মূলত তারা মুসলিম ভোট ব্যাংককে আক্রমণ করার জন্য এই কথাগুলো বলে, কিন্তু বাংলাদেশ নামটা যখন উচ্চারিত হয় তাই আমাদের কনসার্ন হওয়ার ব্যাপার আছে। যদিও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলমানদের বিরুদ্ধে হেট স্পিচকেও যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে যদি হেট স্পিচ দেয়, সেটা আমরা সারা দুনিয়ার যেখানেই হোক গণতন্ত্রকামী, গণতন্ত্র লাভিং মানুষ হিসাবে আমাদের সেটা প্রতিবাদ করা উচিত, সেটা আমরা করবো। কিন্তু এখানে বাংলাদেশকে আনা হচ্ছে, এবং খুব জরুরি কথাটা হচ্ছে আগের ওনার যে মন্তব্য বা এখনো যে মন্তব্য, এগুলো এক ধরনের ডিহিউম্যানাইজ করা। বলা হয় মানে জেনোসাইডের কতগুলো স্তরের মধ্যে, কতগুলো স্টেজের মধ্যে কিভাবে আমরা একটা সোসাইটিতে জেনোসাইড হতে পারে সেটা বুঝবো। সেটার জন্য বিখ্যাত জেনোসাইড স্পেশালিস্ট গ্রেগরি স্ট্যান্টন অনেকগুলো স্টেজের কথা বলছেন, এবং তার মধ্যে উনি তার আলোচনায় এই অমিত শাহের টার্মাইট বলা, এর আগে হিটলার নাজিদের সময় ককরোচ বলা, এরকম আপনি মানুষকে আর মানুষ রাখেন। আপনি যখন জেনোসাইড করতে চান তাকে আর মানুষ রাখছেন না, সো দ্যাট ক্রমাগত এটা বলতে আপনি তার উপরে যে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন। এবং এখন বাংলাদেশিদেরকে উল্টো করে সোজা করা হবে, ঝুলিয়ে সোজা করবে তারা। এই হচ্ছে তাদের যখন বক্তব্য, এটাও এক ধরনের ডিহিউম্যানাইজ করা বক্তব্য। এগুলো অত্যন্ত আপত্তিকর হেট স্পিচ। তাত্ত্বিকভাবে বলছি, বাংলাদেশিদের কিছু অনুপ্রবেশকারী যদি থেকেও থাকে, তাদের প্রতি এই ধরনের বক্তব্য এখনকার সভ্য সমাজ একসেপ্ট করে না। আপনি তার নাগরিক পঞ্জি বের করবেন, তাকে আইডেন্টিফাই করবেন, তার জন্য ব্যবস্থা নেবেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলবেন, কিন্তু নির্বাচনী জনসভায়ও পলিটিক্যাল রেটরিক হিসাবেও এটাকে এখনকার পৃথিবীতে আর একসেপ্ট করা হয় না। অমিত শাহ এই ধরনের বক্তব্য বন্ধ করতে হবে। বাংলাদেশের এবং বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে রাজনীতি করা, মানে সমস্যা বেঁধে গেছে তাদের, এটা যে তাদের রাজনীতি। এটা আমি বহুবার বলেছি, যারা মোদিও যখন বাংলাদেশের সংকট নিয়ে টুইট করছিলেন, তার সংকট হয়েছে উনি ওই রাজনীতি করেন। সারা পৃথিবীতে হিন্দুরা আক্রান্ত, যেখানে হচ্ছে হি ইজ দ্য সেভিয়র অফ অল দ্য হিন্দুজ অফ দ্য ওয়ার্ল্ড, অথচ আমাদের হিন্দুরা আমাদের নাগরিক, আমাদেরই ভাই বোন তারা। তাদের জন্য, তাদের রক্ষার জন্য আমরা আছি। তাদের যদি সংকট হতে পারে, হচ্ছে হয়তো, সেই সংকটটা ঠেকাবো আমরাই আমাদের এই রাষ্ট্র এবং এই সরকারের কাছে প্রতিবাদ জানাবো, ডিমান্ড করবো। তারা ডিমান্ড করবেন, তারা তাদের অধিকার নিয়ে দাঁড়াবেন। ওটার জন্য যেন মোদিকে সেভিয়ার হইতে হবে না। দ্যাটস ভেরি ব্যাড। এখন একই রকম রাজনীতি হচ্ছে, ঘৃণা ছড়া পাল্টা মুসলমানদের বিরুদ্ধে, এবং এই অনুপ্রবেশ ইস্যু তৈরি করার চেষ্টা করছে। ওখানে হয়তো ভারতীয় মুসলমানরা গিয়ে অনেকে ওখানে থাকছেন এখন, কিন্তু না, বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবং যে ভাষা, বারবার বলছি, এই ভাষাগুলোকে জাস্ট পলিটিক্যাল রেটরিক হিসেবে নেওয়া হয় না, বলা হয় এগুলো এভাবেই বলা হয়, এবং এগুলো খুব ভয়ঙ্কর পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি করে। উনি যখন এইরকম দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলেন, যারা অমিত শাহ শুধু পলিটিক্যাল লিডার নন, উনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রীদের একজন। তিনি যখন এরকম কথা বলেন, এটা কিন্তু এখন উস্কানি তৈরি করে তার যে র্যাঙ্ক অ্যান্ড ফাইলস আছে, এবং তাদের বিজেপির নিচের দিকে যে সংগঠনের লোকজন আছে, তারা অত্যন্ত ভায়োলেন্ট বিহেভ করেছেন বিভিন্ন সেখানকার সংখ্যালঘু, সেটা মুসলমান হোক, সেটা যদি কেউ বাঙালি অনুপ্রবেশকারী থেকেও থাকে, তাদের উপরে উনি ভায়োলেন্সের উস্কানি দিচ্ছেন। কেউ যদি বেআইনি কোনোভাবে ভারতে থেকে থাকে, বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের কেউ হোক, সে নিশ্চয়ই এরকম ভায়োলেন্সের শিকার হবে। সেটা ডিজার্ভ করে না, ওটা ন্যায়ের কথা না, ওটা ন্যায় বিচারের কথা না। ছারপোকা তেলাপোকা বলেছেন, অমিত শাহ মর্যাদা হানিকর মন্তব্য করেছেন, ঝুলায় পিটাপিটিটা। বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না, ঘাটাবেন না। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সাইজ দিয়ে বিবেচনা করবেন না। সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির। ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল, ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে, বিশেষ করে আপনার দুর্গা পূজাকে সামনে রেখে। এটা সঠিক কি বেঠিক? প্রশ্ন হচ্ছে, এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমি রাজনৈতিক কর্মী হিসাবে, নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন। এটা আমাদেরকে সবাইকে অ্যাকনলেজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন আমাদের ডেলিগেশন। কিছু সদস্য অলরেডি চলে গেছেন, ডক্টর ইউনূস 24 তারিখে যাবার কথা। অতএব সেই বাস্তবতা, এবং ওখানে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে, ওখানে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ভারতে, তার সাথে তাদের মিটিং হবে। এখন এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে, এইটা সঠিক বেঠিকের থেকে আমি বোঝার চেষ্টা করছি ওনারা এটা কেন ওভারটার্ন করলেন। এটা একটা কারণ হতে পারে, যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে দেখা হবে, তারা সম্পর্কটাকে, যে টেন্স অবস্থায় আছে, মুখোমুখি অবস্থায় আছে ঢাকা দিল্লি সম্পর্কটাকে, এই সম্পর্কটাকে ওনারা একটু হালকা করতে চাচ্ছেন, যেন দ্বিপাক্ষিক এবং প্রতিবেশী সুলুক সম্পর্কটা যেন একটু এগিয়ে যায়। এটা আমি মনে করছি, ধারণা করছি। বাট এটার উত্তরটা ওনারা ভালো দিতে পারবেন, যে কোন পলিসির উপরে ভিত্তি করে তারা পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা পরে পরিবর্তন করলেন। কারণ রাষ্ট্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা না, যে আমি কাকে চা খাওয়াবো এবং কাকে রাতের খাবারের দাওয়াত দিব না। রাষ্ট্রের সম্পর্কটা রাষ্ট্রীয় ভিত্তি থাকতে হবে। তাহলে যদি এটা সঠিক হয়ে থাকে পরেরটা, তাহলে প্রথমটা কেন নিলেন? আর পরেরটা যদি বেঠিক হয়ে থাকে, তাহলে প্রথমটাই আবার কেন নিয়েছিলেন? এই প্রশ্নটা রাষ্ট্রকে উত্তর দিতে হবে। অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই অসম্মানজনক, মর্যাদাহানিকর মন্তব্য করেছেন। ঝুলায় পিটাপিটিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে। ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে, কাজ করছে, পয়সা ইনকাম করছে ডলারে। নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে, না হলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে। আমরা বারবার বলেছি, যে যোগ্যতা আছে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার চাকরি করবার, সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে, যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার। সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন, সেটা অবশ্যই সম্মানজনক না। আমরা অমিত শাহকে বলতে চাই,
বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সাইজ দিয়ে বিবেচনা করবেন না। আপনার 7 বোন কন্যা যে রাজ্য আছে, আপনার 7 সিস্টার্সের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে। অতএব বাংলাদেশকে আননেসেসারি খ্যাপাবেন না, ঘাটাবেন না, সম্পর্কটা ভালো রাখেন। আমরা ভালো রাখতে চাই। আপনারা ইতিমধ্যে 16 বছর যে গুনাহ করেছেন, দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন, একটা ম্যান্ডেট ছাড়া সরকারকে ক্ষমতায় রেখেছেন, হাসিনাকে গণহত্যা করতে দিয়েছেন, রাতে ভোট করে, ভোট ছাড়া নির্বাচন করে, আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে আমাদের এখানে নির্বিচারে দুঃশাসনের রাজ্য কায়েম করেছেন। সেই লক্ষণ সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে। এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নাই। বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান, সম্মানের সাথে করতে হবে। তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে, যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না। গত 77 বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে, এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার, অ্যাকনলেজ করা দরকার যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ। প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না। একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে, ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে, এর মানে তো এটা না যে বিল্ডিংয়ের সবগুলো মানুষ খারাপ, শুধু আপনি ভালো। এটা তো হতে পারে না। এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে, প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ। অতএব এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টার্মাইট বলেছেন, ছারপোকা, তেলাপোকা বলেছেন, বিশ্রী রকমের মন্তব্য করেছেন, ইনফিল্ট্রেটর বলেছেন, যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে। ভারত একটা গরিব দেশ। বাংলাদেশের মানুষ সাতরায় মেডিটেরিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে, দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে, ভারতে যাবে না। ভারত বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষিত কোনো জনগোষ্ঠীর জন্য একটা থাকার জায়গা না, যাওয়ার জায়গা না। এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু বাংলাদেশে আপনাদের লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ এসে কাজ করতেছে, কারণ বাংলাদেশ থেকে ডলার ইনকাম করা যায়। এই জন্য আমরা চাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে। এই ধরনের এক্সপ্রেসিভ মন্তব্য দুইটা রাষ্ট্রের কারোর জন্য সুখকর না, লাভজনক না। আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। বারবার বলছি, এই সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির প্রশাসনের এবং এটার যে এজেন্ট আছে, লোকাল আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে শুরু করে যে বিশাল বুদ্ধিজীবী সাংবাদিক দালাল গোষ্ঠী আছে, এরা। অতএব আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন, নেশন টু নেশন রিলেশনশিপ হওয়া দরকার, স্টেট টু স্টেট রিলেশনশিপ হওয়া দরকার। শেখ পরিবারের সাথে সম্পর্ক করে আপনার ভবিষ্যতের স্বার্থ রক্ষা আপনি করতে পারবেন না। আমি ইন্ডিয়াকে জাস্ট সাবধান করে দিতে চাই। আমি আপনাদের প্রতিবেশী ছোট্ট একটা দেশ বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে সাবধান করে দিতে চাই যে আপনারা কেমন ওয়ার্ড আমাদের সাথে ব্যবহার করবেন, কিভাবে আমাদের সাথে ব্যবহার করবেন, এটা জাস্ট আপনাদেরকে জানাই দিতে চাই। আমরা কিন্তু আপনাদের অঙ্গরাজ্য না। সো আপনি চাইলেই যে কোনো ওয়ার্ড আমাদের সাথে ব্যবহার করতে পারবেন না। ওকে, আপনারা মাঝে মাঝে যেসব ওয়ার্ড ব্যবহার করেন, যে ওয়ার্ডগুলা, ইউক্রেন মানে রাশিয়া ইউক্রেনকে ব্যবহার করে না, এবং আমি মনে করি ইসরায়েলও আপনার গাজাকে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে না। আমাদেরকে কি মনে হয় আপনার? আমরা কি ভেসে আসা? আমরা কি উড়ে এসে জুড়ে বসছি যে আপনারা যে কোনো সময় যে কোনো কথা বলবেন? আপনার কি বাংলাদেশকে সিকিম মনে হয়? বাংলাদেশ সিকিম না, বাংলাদেশ হায়দ্রাবাদ না, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেক্ষেত্রে আপনি কেমন ভাষা ইউজ করবেন বাংলাদেশিদের ক্ষেত্রে, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। আপনি সীমান্তে বাংলাদেশিদের গুলি করে মারবেন, ওকে, কি জন্য মারবেন? কারণ অবৈধ অনুপ্রবেশ করতেছে এই জন্য, ঠিক না? হ্যাঁ, এটা আপনাদের নিয়ম আছে। যদি আপনাদের ইয়াদে থাকে যে সীমান্ত যদি কেউ প্রবেশ করে অবৈধভাবে, গুলি করে মেরে ফেলা যদি নির্দেশ আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওকে, এটা আপনাদের আইন। কিন্তু আপনার তো প্রতিবেশীদের উপর, আমরা তো আপনাদের প্রতিবেশী, আমাদের সাথে কেমন ব্যবহারটা করা উচিত? আপনি যে পাখির মতো গুলি করে মারবেন, আমরা তো আপনাদের শত্রু না। আমরা কি শত্রু রাষ্ট্র? আমরা কখনো যুদ্ধ করছি আপনাদের সাথে? এখন যদি আমরা বলি যে পৃথিবীর যেই সব দেশ থেকে আপনারা রেমিটেন্স আনেন আর কি, সেই ক্ষেত্রে তো বাংলাদেশ 3 নম্বর অবস্থানে আছে, ঠিক না? এখন সবাই তো আর ভিসা নিয়ে বাংলাদেশে আসে নাই। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু অবৈধ আছে। তো এখন আপনি যদি এমন ওয়ার্ড ইউজ করেন, তারাও তো কোনো না কোনোভাবে অবৈধ ওয়েতেই আসছে বাংলাদেশে, আসছে না? ধরেন আপনার ইন্ডিয়ার একজন নাগরিক বাংলাদেশে একটা গার্মেন্টস চাকরি করে, এখন তার যে কলিগ বাংলাদেশি, সে তো জানে সে ইন্ডিয়ান, ঠিক না? এখন এই যে আপনারা যে উত্তেজনা ছড়াইতেছেন যে সীমান্ত যদি অবৈধভাবে প্রবেশ করে, তাহলে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলাই রাখতে বলছেন, ঠিক না? আমরা কি আপনাদের রাষ্ট্র দখল করতে যাই? বলেন, আমরা কি ইন্ডিয়া দখল দিতে যাই? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিল না যে আপনারা আমাদের দেশের নাগরিককে গুলি করে মারবেন না, কারণ আমরা আপনাদের রাষ্ট্র দখল দিতে যাই না? এটা বলছিল তো। তা আমাদের কথাও সেম। এখন আপনি যে কথাটা বললেন যে উল্টা করে করে রাখবেন, এইটা হুমকি দেন, ওইটা হুমকি দেন, কেন? আমাদেরকে আপনাদেরকে একদম পিঁপড়া মনে হয় নাকি যে আপনারা যেটা বলবেন সেটাই শুনে নেব? তোমাদের ইতিহাস আমরা খুব ভালো করে জানি। মালদ্বীপ থেকে যেমন দাবর খাইছো না, এখন বাংলাদেশ থেকে দাবর খাইতে মন চায়? হ্যাঁ, বাংলাদেশ থেকে তো অলরেডি দাবর খাইছোই। 1 বছরে $2 বিলিয়ন ব্যবসায় ধস নামছে না? এখন এই যে চিকিৎসা ক্ষেত্রে পর্যটক নাই ইন্ডিয়ার, ঠিক না? এই যে শিক্ষাগুলা আরো হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের কোথায় কাবু করতে হবে সেটা জানি। তোমরা বিশাল অর্থনীতির দেশ, আমরা মেনে নিলাম, কিন্তু তোমাদের থেকে কিন্তু আমাদের মাথাপিছু আয় অনেক ভালো। তোমরা বিশাল অর্থনীতির দেশ, তোমরা পারমাণবিক দেশ, তোমরা যুদ্ধ করো, আমরা যুদ্ধ করবো না। আমাদের হাতে যেসব অস্ত্র আছে সেই সব অস্ত্র আমরা প্রয়োগ করবো। এখন তোমার যে অবৈধ যে নাগরিকগুলো বাংলাদেশে চাকরি করে, যেসব গার্মেন্টসে চাকরি করে, এখন আমরা যদি সেই গার্মেন্টসের সামনে ঝুলাই রেখে দিই, পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলাই রেখে দিই, বলো, তুমি যে আজকে হুমকি দিতেছো, পুলিশ লাগবে না। যারা তার কলিগ, যারা চাকরি করে, তারাই চেক করবে, ভাই পাসপোর্ট ভিসা দেখা।
যদি পাসপোর্ট ভিসা না পায় তখন যদি ঝুলাই রাখে কি করবেন? তো কথা যেটা বলবেন একটু লাগাম দিয়ে কথা বলবেন। এমন ব্যবহার করবেন না যে আমরা সিকিম হায়দ্রাবাদ, মানে সিকিম হায়দ্রাবাদ তো দখল দিচ্ছেন, এটা তো আলাদা রাষ্ট্র ছিল, এটা তো দখল দিয়ে বসছেন। তো বাংলাদেশ তো আপনি দখল দিতে পারতেছেন না। মানে বাংলাদেশ সিকিম হায়দ্রাবাদ না, বাংলাদেশ এই উপমহাদেশের একমাত্র দেশ বাংলাদেশ যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে রক্তের বিনিময়ে। এই যে দেশের ভাষা না বাংলা ভাষা, এটাও রক্ত দিয়ে অর্জন করছি। তো আমরা রক্ত দিতে জানি, আমরা স্বাধীনতার জন্য মরতে জানি। এই যে লাস্ট যে তোমরা তোমাদের দেশের বউকে নিয়ে গেছো না, তাকে খেদানোর জন্য কিন্তু আমরা হাজার হাজার মানুষের জীবন দিয়ে দিছি। তো তোমাদের ওরকম ফাজলামি করো, এই দেশের জনগণ জীবন দিয়ে দেবে, কিন্তু তোমাদের কিন্তু উত্তম মাধ্যম দিয়ে ছাড়বে, এটা ভুলে যাবা না। যদি উত্তম মাধ্যম যদি নিতে চাও করো, দুর্ব্যবহার আরো করো। তবে অতি দ্রুতই, কালকে পিনাকি তারা একটা ইঙ্গিত দিচ্ছে যে অতি দ্রুতই বয়কটের ডাক আসতেছে। অতি দ্রুতই বয়কটের ডাক আবার আসতেছে। এখন কিন্তু হাসিনা নাই, কেউ দমন করতে পারবে না। আর এই বয়কটের ডাক যদি এখন আসে, যেমন গতবার বয়কটের সময় কিন্তু হাসিনা বিভিন্ন সময় হয়রানি করছে যারা বয়কটের জন্য ডাক দিয়েছিল, এবার কাকে হয়রানি করবেন? এবার তো হাসিনা নাই, এবার কিন্তু ব্যবসা উল্টা পাশে ঢোকাই দেবো। তো কথাবার্তা যেটা বলবেন মুখে লাগাম দিয়ে বলবেন। আশা করি বুঝতে পারছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন। আশা করি সব কিছু বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। আসলে এই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেই মন্তব্যটি করেছে বা যেই বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা কিন্তু বাংলাদেশের সাথে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার চিন্তা ভাবনা করেছে। বাংলাদেশের সাথে একটা গ্যাঞ্জাম, একটা ফ্যাসাদ সৃষ্টি করার জন্যই কিন্তু এই বক্তব্যটা সে দিয়েছে, যেটা তার বক্তব্য থেকে স্পষ্টভাবে সাদৃশ্য হয় বা বোঝা যায়। বাংলাদেশের মানুষকে নিয়ে যখন উস্কিয়ে দিবে তখনই তো বোঝা যায় যে বাংলাদেশের সাথে তারা আসলে কি করতে চেষ্টা করছে। আসলে ঘটনা হয়েছে কি, ডক্টর ইউনূস সাহেব বর্তমানে যে আমাদের বাংলাদেশের সরকার প্রধান হয়েছে, এটা তাদের আসলে কলিজায় এখনও সইছে না বা এখন পর্যন্ত মেনে নিতে পারছে না। কারণ তাদের আপা আসলে তো সে এখন আর বাংলাদেশের ক্ষমতায় নাই। আসলে তাদের আপাকে বাড়িতে নিয়ে ভাত কাপড় দিয়ে পালতে হচ্ছে, এটাও তো তাদের একটা খুবই কষ্টের বিষয়, তাই না? যার কারণে সহ্য করতে না পারে কিন্তু নানান ধরনের কথা তারা বলছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা বাংলাদেশের মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন সকলের কথাগুলো শুনে। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।